আসসালামু আলাইকুম। আমি যেমনটি বলেছিলাম গত ভিডিওতে যে আমি ওসি প্রদীপের ফাঁসির ব্যাপারে যখনই সুযোগ পাবো আমি তারেক রহমানকে মনে করিয়ে দেব। জনাব তারেক রহমান, আপনাকে বলছি, বাংলাদেশের আদালত ওসি প্রদীপকে ফাঁসির আদেশ দিয়েছে এবং আদালত বলেছে 7 দিনের ভেতরে ওসি প্রদীপের ফাঁসি কার্যকর করতে হবে। সেটা প্রায় 1 বছরের বেশি হতে চলল। কোমর ভাঙা ইউনূস সরকার তার ফাঁসি কার্যকর করেনি, আপনিও এ পর্যন্ত করেননি। এটা কিন্তু আদালত অবমাননা, এটা স্মরণ করিয়ে দিলাম আপনাকে। ওসি প্রদীপ সহ নারায়ণগঞ্জের 7 মার্ডার্স এবং অন্যান্য যত ফাঁসির কাজ এখন স্থগিত হয়ে আছে সেগুলো আপনি কার্যকর করুন এবং আওয়ামী মন্ত্রী, উপমন্ত্রী, পাতিমন্ত্রী, নেতা যেগুলো গ্রেপ্তার হয়ে আছে তাদের আশু বিচারের রায় আমরা শুনতে চাই। যাই হোক, আজকে যে ব্যাপারে আমি আলাপ করব, একটা নতুন শব্দ আমি কয়েন করেছি, ফিফা সিনড্রোম, ফিফা ভাইরাস। এই যে গত রোববার ওয়ার্ল্ড কাপ ফাইনালে যেটা নতুন দিকের উন্মোচন হলো, লামিন ইয়ামাল, স্পেনের 19 বছর বয়স্ক প্লেয়ার, যার সূচনা করলো, প্যালেস্টিনিয়ান পতাকা নিয়ে মাঠে নামলো। এটা একটা বিরাট বিজয় প্যালেস্টিনিয়ানদের এবং সারা বিশ্বের নির্যাতিত মানুষের বিজয়। ফিফার এই ফাইনাল এটাই প্রমাণিত করলো যে পুরনো বিশ্ব জায়নবাদী, মার্কিনবাদী ও ভারতপন্থী রাষ্ট্র ব্যবস্থার, বিশ্ব ব্যবস্থার এখন দিন ফুরিয়ে গেছে। এবং খেলার মাঠে যেটা দেখলাম, প্রচন্ড রকম জায়নিস্ট লায়নেল মেসি এবং তার দলের পরাজয় একটা নতুন বিশ্বের দিকে আমাদের আহ্বান করছে। এটা কাকতালীয় ঘটনা বলে আমি মনে করি না। আমি মনে করি এখানে আল্লাহর একটা ইশারা রয়েছে যে বিশ্বে নতুন ব্যবস্থা, নতুন অর্ডার আসছে এবং তার প্রমাণে আমি আবার দেখাচ্ছি ফিফা ফাইনাল নয় শুধু, যেটা প্যালেস্টিনিয়ানদের পক্ষে বিজয়ের সূচনা করলো। স্পেন প্যালেস্টিনিয়ান রাষ্ট্রকে ফরমালি স্বীকৃতি দিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিপর্যয় হচ্ছে, আপাত দৃষ্টিতে মনে হবে ইরান নাজেহাল হলো মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করে। আমি মনে করি এটাও একটা উপর থেকে একটা নির্দেশ এসছে যে দেখো, শক্তিধর দেশগুলো অত্যাচারীদের দিন ফুরিয়ে আসছে। গাজায় তারা যে নরহত্যা করলো, এখনো করছে, তার ফলে সারা বিশ্বে জনমত সৃষ্টি হয়েছে সাম্রাজ্যবাদ, জায়নিস্ট সাম্রাজ্যবাদ ও ভারতীয় সাম্রাজ্যবাদকে রোখার জন্য সারা পৃথিবী এখন প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধাপরাধী ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছে যে 100-র বেশি মার্কিন সেনা প্রচন্ড রকম ভাবে আহত হয়েছে ভীষণভাবে এবং 4 জন বা তার বেশি এই কয়দিনই মারা গেছে ইরানের সঙ্গে যুদ্ধে। এবং লেটেস্ট খবর হচ্ছে জর্ডানে 3 বার ইরান মিসাইল আক্রমণ করেছে এবং খুবই সাকসেসফুলি। যদিও জর্ডান বলছে আমরা প্রতিহত করেছি, কিন্তু আসল ঘটনা অন্যরকম। আর ওইদিকে ভারতের নরেন্দ্র মোদী সরকার টলটলায়মান। মোদী সরকারের প্রতিও সারা দেশের অনাস্থা আসছে। শুধু সাধারণ জনগণ, যাদেরকে ককরোচ পার্টি বলা হচ্ছে, ককরোচ
জনতা পার্টি, তেলাপোকা বা আরশোলা বলেছিল যাদের, তারা এখন রাস্তায় নামছে। মোদী সরকারের বাসভবন ঘেরাও করেছে। দিল্লির যন্তর মন্তর স্কোয়ারে, যেটা তাদের শাহবাগী স্কোয়ারের মতো, সেখানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী ছাত্র জনতা একত সমাবেশ করছে, মোদির পদত্যাগ দাবি করছে। শুধু তাই নয়, হরিয়ানা এবং পাঞ্জাব থেকে হাজার হাজার কৃষক আবার দিল্লির দিকে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই যে তাদের কৃষি ব্যাপারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া শর্ত, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খাদ্য সামগ্রী বা এগ্রিকালচারাল প্রোডাক্টস কিনতে যে নরেন্দ্র মোদী রাজি হয়েছে ডক্টর ইউনূসের মতো, তার বিরুদ্ধেও কৃষক সমাবেশ হচ্ছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুটো প্রধান সাম্রাজ্যবাদী শক্তি এখন আক্রান্ত, জনরোষে আক্রান্ত। ইসরায়েল ত্রিশঙ্কুর অবস্থায় ঝুলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পতন ঘটলে ইসরায়েলেরও চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সেদিকটাই আমি আলোচনা করছি, আলোকপাত করছি। এই যে আমরা একদিন শুনতাম যে ইরানের মিসাইল তারা ইন্টারসেপ্টার দিয়ে ফেলে দিচ্ছে ইউএইতে, কুয়েতে, বাহরাইনে, ইসরায়েলে, কিন্তু এখন যেটা লেটেস্ট যেটা হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে ইরানের মিসাইল তারা কিন্তু ইচ্ছা করলেই ফেলে দিতে পারছে না। কেননা এখন যে ধরনের মিসাইল ইরান ব্যবহার করছে, এটা সবচাইতে বড় বা সবচাইতে দূর পাল্লার মিসাইল তা নয়, কিন্তু এই মিসাইলগুলো সম্পূর্ণ নতুন টেকনোলজি দিয়ে ইরান নতুন মিসাইল ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং আরব মার্কিন দালালদের বিরুদ্ধে। এই মিসাইল গতি পরিবর্তন করে, ইন্টারসেপ্টারকে ইভেড করে চলে যায়, ডানে যায়, বামে যায়, উপরে যায়, নিচে যায়, এবং এদের সঙ্গে উইং লাগানো, এক ধরনের পাখা লাগানো। এগুলো মানে আমি তো আর কোনো বিশেষজ্ঞ নই, তবে বিশেষজ্ঞরা বলছেন এর ফলে এর গতি পরিবর্তন করা যাচ্ছে এবং তারা এখন ইন্টারসেপ্টার অ্যাভয়েড করে জর্ডানে, যেখানে আমেরিকার সবচাইতে বড় ঘাঁটি বাহরাইন এবং জর্ডান, এই জর্ডানের ঘাঁটিতে ইরান পরপর 3 বার মিসাইল আক্রমণ করেছে এবং ঘাঁটিটা প্রায় ধ্বংস করে দিয়েছে। সেখানেই 100-র বেশি মার্কিন সেনা আহত হয়েছে, 4 জন বা তার বেশি নিহত হয়েছে। আমাদের বিশ্বাস করার কারণ আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার হতাহতের সংখ্যা কমিয়ে বলছে, তবে ডোনাল্ড ট্রাম্প বলছে এরা জাতীয় বীর, এরা দেশপ্রেমিক, যারা মারা গেছে আরো মারা যাবে। এই ধরনের মার্কিন সৈন্যরা যখন মারা যেতে শুরু করবে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রেও ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরুদ্ধে লোকজন রাস্তায় নামবে। এবং জর্ডানের বেসটাকে বলা হয়তো ওয়ান অফ দ্য সেফেস্ট ওয়ান, সবচাইতে নিরাপদ। সেই নিরাপদ বেস এখন প্রায় ধ্বংসের সম্মুখীন হয়েছে। কুয়েতে পরপর অনেকবার আক্রমণ করেছে ইরান, সাকসেসফুলি, পূর্ণ সাফল্যের সঙ্গে। সেখানে অ্যামাজনের যে ডেটা সেন্টার ছিল সেটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে ইরানের নতুন ধরনের মিসাইল, যেগুলো আগে ব্যবহার করা হয়নি। এবং শুধু মার্কিন বেস নয়, কুয়েতের ইকোনমিক অ্যান্ড স্ট্র্যাটেজিক টার্গেটস গুলো ধ্বংস হয়েছে। এখন তারা ট্যাঙ্কার, অয়েল রিফাইনারি, ব্রিজ, রাস্তাঘাট, বড় বড় বিল্ডিং, সবকিছুর উপর ইরানের মিসাইল পড়ছে। এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বন্দর আব্বাস, বুশেহের এবং অন্যান্য জায়গায় তারা আক্রমণ করছে, মিসাইল আক্রমণ করছে। ইরানেরও ক্ষতি হচ্ছে, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির তুলনায় অনেক কম।
এবং ইরান যে নতুন সফিস্টিকেটেড মিসাইল ব্যবহার করছে, যেটা ইন্টারসেপ্টর গুলোকে ডজ করতে পারছে, এতে তাদের মাথা খারাপ হয়ে গেছে। ওটাকে আমি বলছি ট্রাম্পের আর নরেন্দ্র মোদীর ফিফা ভাইরাস। এই ফিফা ভাইরাস ধরেছে, যাদের জেতার কথা অনেকেই মনে করেছিল হ্যাঁ আর্জেন্টিনা জিতবে, সেই জায়নিস্ট ইহুদিদের দালাল, মার্কিন দালাল দের পরাজয় হয়েছে, আর্জেন্টিনা পরাভূত হয়েছে। এবং সেখানে লামিন ইয়ামাল 19 বছর বয়স্ক একটা মুসলমান ছেলে, সে প্যালেস্টিনিয়ান পতাকা নিয়ে মাঠে নামছে এবং এটা প্যালেস্টাইনের সঙ্গে ফিফার বিজয় একত্রিত করে ফেলা, এটা একটা নতুন সিনড্রোম, নতুন ডেভেলপমেন্ট। অনেকে বলবেন স্পোর্টস এবং রাজনীতি দুটো দুই জিনিস, কিন্তু আমরা দেখেছি ফিফা ওয়ার্ল্ড কাপে কিভাবে, এটাকে অনেকে বলছে ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ল্ড কাপ, কিভাবে তারা মিশরের বিরুদ্ধে ডিসিশন নিল, মার্কিন যুক্তরাষ্ট্রের রেড কার্ড পাওয়া প্লেয়ার খেললো পরবর্তী গেমে। মানে ফিফার আইন কানুন, বিশ্ব আন্তর্জাতিক আইন যেমন ডোনাল্ড ট্রাম্প ভঙ্গ করেছে, ঠিক সেইভাবে আন্তর্জাতিক ফুটবলের আইনও তারা লঙ্ঘন করেছে। কিন্তু সবকিছুর শেষে যা ভালো সেটা ঘটে। What ends well is well, যেটা শেষ হয় ভালোভাবে সেটাই ভালো জিনিস। সো মার্কিন ডিফেন্স ডিপার্টমেন্ট এখন তার এক ধরনের প্যারালিসিসে ভুগছে। তারা বুঝতে পারছে না তারা কিভাবে ইরানের এই নতুন ধরনের মিসাইলকে তারা প্রতিহত করবে। জর্ডানের যে বিপর্যয় ঘটেছে সেটাকে ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল, আমেরিকার খুব নামকরা দৈনিক পত্রিকা, তারা এটাকে সুন্দরভাবে আলোচনা করেছে যে সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটেছে। এবং শেখ ঈসা বেস, বাহরাইনের শেখ ঈসা বেস, এটা ইরানি মিসাইল ধ্বংস করে দিয়েছে এবং ইউএস বেসটা যেটা মোটামুটি টিকে আছে তারা রিপেয়ার করে, আবার সেটা ইরান ধ্বংস করে দেয়। এটা ঘটছে বাহরাইনে এবং কুয়েতে। এবং আরিফ জান, আহমদুল জাবির, এগুলো এয়ারবেস কুয়েতে, এগুলো তারা ধ্বংস করেছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও তারা ভীষণভাবে নষ্ট করে দিয়েছে ইরান। এগুলো এক ধরনের, আমি বলবো ফিফা ভাইরাস লাগছে, যার ফলে শুধু সেনাবাহিনীর ব্যারাক আক্রান্ত হচ্ছে তাই না, বিজনেস সেন্টার, তাদের ইলেকট্রিক সাপ্লাই, তাদের তেলের ডিপো, তেলের ট্যাঙ্কার, সবকিছুর উপর আক্রমণ করছে ইরানি মিসাইল। এবং ইরানের সঙ্গে সঙ্গে এখন যেটা সৌদি আরবের জন্য, ইরান সৌদি আরবের উপর কোনো লেটেস্ট আক্রমণ করেনি, কিন্তু সৌদি আরবের বিরুদ্ধে ইরানের মিত্র শিয়াইট হুথি গেরিলারা মিলিশিয়া এখন বলছে বাবল মান্দাব তারা সৌদি আরবের জন্য বন্ধ করে দেবে। বাবল মান্দাবে বিশ্বের 12% ট্রেড এই রুট দিয়ে যায়, এখান দিয়ে সুয়েজ খাল দিয়ে, ভূমধ্য সাগর দিয়ে ইউরোপের সঙ্গে যোগাযোগ ঘটে এশিয়া আফ্রিকা। সেখানে তারা বলছে অন্যান্য দেশের জাহাজ তারা আক্রমণ করবে না, তবে কোন সৌদি ট্যাঙ্কার বা কোন জাহাজ গেলেই সেটাকে হুথিরা টার্গেট করবে। এবং সৌদি আরব বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ। যদি মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের তেল না পেলেও তার চলবে, সে এখন ভেনেজুয়েলার তেলের মালিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সবচেয়ে বেশি তেল উৎপাদিত হয়। তারা বড় কনজিউমারও বটে, কিন্তু বিশ্বের তেলের জন্য তারা বসে নেই। কিন্তু ইউরোপ, এশিয়া, জাপান, সাউথ কোরিয়া, ভারত, এরা আক্রান্ত হবে। এদের 12টা বাজবে যদি সৌদি আরবের তেল হুথিদের মিসাইলের জন্য বন্ধ হয়ে যায়। এবং এটা করতে হুথিদের খুব তেল পোড়াতে হবে না। হুথিরা ওই দক্ষিণ পশ্চিম ইয়েমেন তাদের নিয়ন্ত্রণে, ওই বাবেল মন্দাব, ওই রাস্তাটা রেড সির ভিতর দিয়ে যেটা যাচ্ছে সেটা তাদের হাতের কাছে। এবং
তারা এটা অতীতেও দেখিয়েছে, তারা সৌদি আরবের উপর হামলা করবে না, তারা ওইখানটায় ওই কোন সৌদি জাহাজ আসলেই বন্ধ করে দেবে মিসাইল দিয়ে। এবং এর ফলে পৃথিবীর প্রায় 50% তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। হরমুজের জন্য 20%, আর বাবল মান্দাবের জন্য আরো 30% তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে। ফলে 50% তেলের সরবরাহ বন্ধ হয়ে গেলে অনেকে বলছেন তেলের দাম এখন যেটা প্রায় $90 ব্যারেল, সেটা বেড়ে $200 বা $250, এমনকি $300 পর্যন্ত হতে পারে এক ব্যারেল তেলের দাম। শুধু তেলের দাম বাড়বে তাই না, তেলের দাম বাড়লে অন্যান্য যত রকম সামগ্রী বিদেশে রপ্তানি হয়, যারা আমদানি করে, সেগুলোর দাম বেড়ে যাবে। বিশেষ করে খাদ্য। আফ্রিকা, এশিয়ার বহু দেশ খাদ্যে তারা স্বয়ংসম্পূর্ণ নয়, বাংলাদেশও নয়, তাদেরকে খাদ্য আমদানি করতে হয়, অন্যান্য রসদ আমদানি করতে হয়, ওষুধপত্র আমদানি করতে হয়। এগুলোর দাম বহু গুণ বেড়ে যাবে এবং পৃথিবীর অনেক দেশে প্রায় দুর্ভিক্ষাবস্থা হয়ে যাবে। এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটা বিপর্যয় বটে। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সহযোগী রাষ্ট্র আছে ইউরোপে, তারা যদি তেল সংকটে পড়ে, তাদের ইন্ডাস্ট্রিজ, তাদের অফিস আদালত, তাদের বাড়িঘর সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, চলবে না। তারা তেল সাপ্লাই পাবে না, চুলো চলবে না, গ্যাস পাবে না। এবং কাতার অলরেডি এখানে গ্যাসের যে সরবরাহ করে সেটা হরমুজ প্রণালী দিয়ে বের হয়, সেটা ইরানের নিয়ন্ত্রণে। এবং ইরান কোনোভাবে রাজি হচ্ছে না যে হরমুজ প্রণালী, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলছে ওমানের পাশ দিয়ে, কোস্ট দিয়ে যাবে বা মধ্যপথ, 3টা চ্যানেল আছে হরমুজ প্রণালীতে, একটা ইরানের গা ঘেঁষে, আর একটা মাঝখানে, আর একটা ওমানের কাজ দিয়ে যায়। ইরান বলছে হরমুজ প্রণালী থেকে জাহাজ ঢুকবে এবং বেরোবে ইরানের সঙ্গে যে রুট ইরান নির্ধারণ করে দিয়েছে, নইলে তারা সেখানে হামলা করবে, ডুবিয়ে দেবে সেই ট্যাঙ্কার। হরমুজ প্রণালীতে যদি একটা ট্যাঙ্কার ডুবে যায়, তার যে মানে পরিবেশগত যে ডিজাস্টার হবে, এর ফলে ওই অঞ্চলে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাবে। সুতরাং এটাকে আমি বলছি ফিফা ভাইরাস। ফিফা ভাইরাসে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুরা আক্রান্ত হচ্ছে এবং ভারতও এর হাত থেকে বাঁচতে পারবে না। ইরান কিন্তু সৌদি আরব প্রভোগ করছে। ইরানের একটা বিমান ইয়েমেনের বন্দরে সানাতে নামছিল, সেখানে সৌদি আরব হামলা করেছে। ইরান প্রতি উত্তর করেনি। ইরান মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে চাচ্ছে সৌদি আরবের সঙ্গে, যে সৌদি আরব পাকিস্তান এবং তুরস্কের সঙ্গেও একটু সম্পর্ক উন্নয়ন করছে। ইরান তাদের উপর হামলা করছে না। ইরান ইসরায়েলের উপরও হামলা করেনি, খুবই স্ট্র্যাটেজিক কারণে। ইসরায়েলে নির্বাচন হবে অক্টোবর মাসে, সেই নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহু জিতে যাবে যদি ইরান ইসরায়েলের উপর নতুন করে হামলা করে। তাই ইরান স্ট্র্যাটেজিক কারণে এখানে ইসরায়েলের উপর হামলা করছে না, ইরানের উপরও হামলা করছে না, যাতে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এদের সঙ্গে যাতে একটা ভালো সম্পর্ক গড়ে তোলে এবং সেটা ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে চলে যায়। এখন কুয়েত এখন ভীষণভাবে পর্যুদস্ত। সেখানে আমেরিকান ঘাঁটি আছে, কিন্তু সে ঘাঁটিগুলো প্রায় ধ্বংসের সম্মুখীন হয়েছে, প্রায় ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এবং এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বিমান ইরানের উপর হামলা এখন পর্যন্ত করেনি, তাদের ঘাঁটিগুলো এখন অকার্যকর করে দিয়েছে। তাই F-15 বা F-35 এই যুদ্ধে অংশগ্রহণ করছে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো হুমকি দিচ্ছে। একটা হচ্ছে তারা রেজিম চেঞ্জ করেছে, এখন ইরানের নিউক্লিয়ার এস্টাবলিশমেন্টের উপর বোমা বর্ষণ করেছে, হরমুজ প্রণালী তারা বন্ধ করে দেবে। কিন্তু রেজিমও চেঞ্জ হয়নি, আলী খামেনি মারা গেছেন, কিন্তু ওই রেজিমটা রয়ে গেছে। ইরানের পারমাণবিক শক্তি ধ্বংসপ্রাপ্ত হয়নি এবং বাজার থেকে এখন গুপ্তভাবে ইরান
নিউক্লিয়ার বোমা আহরণ করতে পারে। পৃথিবীর বিভিন্ন নিউক্লিয়ার শক্তি আছে, যে কোনো একটার কাছ থেকে ইরান নিউক্লিয়ার বোমা কিনতে পারে এবং তার ইউরেনিয়াম এনরিচ করতে পারে, এবং হরমুজ প্রণালী এখনো ইরানের নিয়ন্ত্রণে। আমেরিকা নতুন হুমকি দিচ্ছে, তারা সৈন্য পাঠাবে, বুটস অন গ্রাউন্ড, আমেরিকার বুটস সোলজাররা নামাবে ইরানের ভূমিতে। ইরান বলছে, আসো আসো, আমরা তোমাদের ওয়েলকাম করার জন্য বসে আছি। এটা বহুদিন আগে ইরান বলেছে যে আমাদের এই হরমুজ প্রণালীর শার্ক হাঙ্গর গুলো মার্কিন সেনাদের খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য সমাবেশের ব্যাপারে আদৌ পরোয়া করছে না। তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে সেনাবাহিনী পাঠায় তাহলে তাদের সেখানে সমাধি হবে। কারণ ইরানের যে টপোগ্রাফি, ইরানের যে ভূমি, মরুভূমি এবং পাহাড়ের সমাবেশ, যে সমন্বয়, তার ফলে কোনো বাহিনী, বিদেশি সেনাবাহিনী সেখানে ঢুকে সুবিধা করতে পারবে না। একমাত্র তুরস্ক এবং ইরাকের মাধ্যমে ইরানের সৈন্য সমাবেশ করা যায়, সেগুলো তুরস্ক এবং ইরাক সে ব্যাপারে রাজি নয়। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখন প্ল্যান করছে সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ চালাবে, এবং সেপ্টেম্বরের পরে কি হয় তারা জানে না। মার্কিন যুক্তরাষ্ট্র এখন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সঙ্গে নেগোসিয়েট করছে যে তোমরা তোমাদের আরব ইন্ডিয়ান ওশানে যে তোমাদের বেস গুলো আছে, দিয়েগো গার্সিয়া, আমাদের ব্যবহার করতে দাও। এখন অ্যান্ডি বার্নহ্যাম, কের স্টারমার, যিনি ছিলেন প্রচন্ড রকম ইসরায়েল পন্থী, মার্কিন পন্থী প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেনে, ইউকেতে, কের স্টারমার, তিনি রিজাইন করেছেন। নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম, আমরা তার সম্বন্ধে এখনো জানি না যে তিনি কি আসলে ইসরায়েল পন্থী থাকবেন নাকি উনি নিউট্রাল থাকবেন। এটা বোঝা যাবে দু একদিনের ভেতরেই। তবে এই ঘাটি ফাটি ব্যবহার করেও মার্কিন যুক্তরাষ্ট্র খুব একটা সুবিধা করতে পারবে বলে মনে হয় না। ইরান এখন নতুন উদ্যমে তাদের যে মিসাইল গুলো রয়েছে বড় বড়, ফাতাহ, জুলফিকার, খাইবার শিকান, ইমাদ, সিজিল, খোরামশাহর, এগুলো তারা ব্যবহার করছে। ইরানের কাছে 2000 কিলোমিটার যাওয়ার মিসাইলও রয়েছে। তবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তারা এখন নতুন ধরনের মিসাইল ব্যবহার করছে, যেগুলোকে ইন্টারসেপ্টর দিয়ে নামানো যায় না, ধ্বংস করা যায় না। তারা ইভেড করে, ডান দিকে বাম দিকে উপর দিকে নিচের দিকে যায়। টোটালি আনপ্রেডিক্টেবল একটা টেকনোলজি ব্যবহার করছে ইরান। ফলে জর্ডানের মতো জায়গা, যেটা সবচাইতে সেফ মার্কিন ঘাঁটি মনে করা হতো, সেটা ভীষণ রকম ভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। বাহরাইন শেষ হয়ে যাচ্ছে, কুয়েতের ঘাঁটিগুলো তারা আক্রমণ করছে। সুতরাং এটা যখন চলছে, এদিকে ভারতের নরেন্দ্র মোদীর অবস্থাও ভালো না। নরেন্দ্র মোদীর শিক্ষামন্ত্রী, সেটা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন সেখানে ফাঁস হয়ে গেছে। যারা ডাক্তারি মেডিকেল স্কুলে কলেজে যারা ভর্তি হবে, সেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র মানে জাল হয়ে যাওয়াতে এখানে ইয়াং জেনারেশন, ছাত্র সমাজের ভিতরে প্রচন্ড রকম বিক্ষোভ। বাংলাদেশে কিন্তু হাসিনা গেল, ছাত্র সমাজ এই কোটা আন্দোলনের বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত করলো। ওটা পরে এক দফা হয়ে হাসিনাকে সরে যেতে বাধ্য করেছিল। এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এখন কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও করে বসে আছে। তার সঙ্গে নতুন মাত্রা যোগ হয়েছে, এটা গতকালকের খবর বা আজকের খবর। সেখানে হরিয়ানা এবং পাঞ্জাব থেকে হাজার হাজার কৃষক, তারা এখন দিল্লিতে এসছে এবং আরো আসছে। তারা বলছে আমরা নরেন্দ্র মোদীর অপসারণ চাই, তার রেজিগনেশন চাই। তারা তাদের এগ্রিকালচারের, কৃষি ভিত্তিক যে সমস্ত সমস্যা আছে, তাদের খাদ্যের দাম তারা পাচ্ছে না, যেটা উৎপাদন করে তার ন্যায্য মূল্য পাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম চুক্তিতে নরেন্দ্র মোদীর সরকার যেখানে নিয়োজিত, সেগুলোর বিরুদ্ধে এখন কৃষকরাও আন্দোলনে নেমেছে, ছাত্র সমাজ নেমেছে, বুদ্ধিজীবীরা নেমেছে, মধ্যবিত্ত শ্রেণী নেমেছে, কংগ্রেসের দল, কংগ্রেস পার্টিও নেমেছে। সুতরাং নরেন্দ্র মোদী এখন এই আন্দোলনের ফলে রিজাইন করবে,
আমি এটা বলছি না। তবে তার শিক্ষামন্ত্রীকে অপসারণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে এটা আমি মনে করি না। মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারটা, সেখানে বহু লক্ষ ছাত্র পরীক্ষা দেয়, তাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে যে পরীক্ষা গ্রহণ করা হয়েছে তার বিরুদ্ধে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছে। সূত্রটা খুব ছোট। আমি বহুবার বলেছি, ছোট ছোট ঘটনায় একসময় বড় একটা আন্দোলনের রূপ দেয়। এই যে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান যে চলে গেলেন 1969 সালের 22শে ফেব্রুয়ারি, অক্টোবর মাসে 1968 সালের অক্টোবর মাসে শবে বরাতের আগে চিনির দাম বেড়ে গেল। পশ্চিম পাকিস্তানে, তৎকালীন পশ্চিম পাকিস্তানে চিনির দাম বৃদ্ধির জন্য শবে বরাতের আগে আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। সেটা পরে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সর্বত্র ছড়িয়ে গেল। তখন সবাই এক দাবি করলো, আইয়ুব কুত্তা হায় হায়। পাকিস্তানিদের একটা স্লোগান ছিল, আইয়ুব কুকুর হায় হায়, তুমি এখন তুমি এখন একটা মানে আনডিজায়ারেবল এলিমেন্ট, তুমি একটা কুকুর, তুমি এখন রিজাইন করো। আইয়ুব খানকে রিজাইন করতে হয়েছিল ছোট্ট একটা ঘটনায়। এবং এই যে সূত্রপাত ঘটলো হাসিনার বিরুদ্ধে কোটা আন্দোলন, সে কোটা আন্দোলন দিয়ে হাসিনার উৎখাত হলো। এখন ভারতের যে আন্দোলন শুরু হয়েছে, মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার কারচুপি, পরীক্ষার প্রশ্ন ফাঁস, এটা নিয়ে এখন বিক্ষোভ। এই বিক্ষোভ দানা বাঁধবে বলেই আমার বিশ্বাস। আজ বা কাল হোক নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এই ফিফা ভাইরাসে আক্রান্ত হয়ে তাদেরকে ক্ষমতা ত্যাগ করতেই হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প হয়তো রিজাইন করবেন না, তবে ফরিদ জাকারিয়া থেকে সবাই বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র অলরেডি পরাজিত হয়েছে, তাদের এখন মান সম্মান বাঁচিয়ে ইরান থেকে, মধ্যপ্রাচ্য থেকে সৈন্য অপসারণ করে চলে আসতে হবে। ভেতরের খবর হচ্ছে সেপ্টেম্বর মাসে, মানে আর 1.5 মাস পরেই, 1.5 মাস 2 মাসের ভেতরেই মার্কিন যুক্তরাষ্ট্র তার সেনা অপসারণ করবে। আমি মনে করি এটা ফিফা ভাইরাসের একটা বড় অর্জন। ফিফা ভাইরাসে আক্রান্ত হয়ে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাও ভালো না। মিড টার্ম নির্বাচন অক্টোবরে হবে, সেখানেও তাদের ভরাডুবি হবে এবং নরেন্দ্র মোদীরও এটাই শেষ টার্ম, এবং টার্ম শেষ করতে পারবে বলে আমি বিশ্বাস করি না। দেখা যাক, আমরা অপেক্ষমান কি হয়। তবে ইতিমধ্যে আমাদেরকে বেল্ট টাইট করতে হবে, কারণ তেলের দাম যদি ব্যারেল প্রতি $200 হয়ে যায়, তাহলে আপনার কল্পনাও করতে পারবেন না বাংলাদেশের কিভাবে রপ্তানিতে ধস নামবে এবং আমদানির করা জিনিসপত্র। আমরা তো প্রচন্ড ট্রেড ডেফিসিটে ভুগি। বাংলাদেশ বেশিরভাগ জিনিস আমদানি করে, পারপিচুয়াল ট্রেড ডেফিসিট রয়েছে। মানে আমদানি করার মতো পয়সা আমাদের থাকবে কিনা এবং খাদ্য আমদানি করতে পারবো কিনা সেটা এখন সময় বলে দেবে। তো সবাই ভালো থাকুন। আমি আশা করি বাংলাদেশ এই বিপর্যয় কাটিয়ে উঠবে। তবে আপনারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতপন্থীদের নজরে রাখুন, তারা যেন মাথা চারা দিয়ে উঠতে পারে না। বাংলাদেশে তাদের এজেন্ট দ্বারা ভরপুর। তারা পাকিস্তান এবং বাংলাদেশ এবং চীন বিরোধী। এই দেখলেন না কয়দিন আগে মানে ভাইরাল করলো তারা যে বেলুচিস্তান স্বাধীন হয়ে যাচ্ছে, পাকিস্তান ভেঙে পড়বে। এটা অনেক আওয়ামী লীগেররা বিশ্বাস করে, ভারতের অনেকে বিশ্বাস করে, কিন্তু সেটা হবার নয়। আমি যে গত অনুষ্ঠানে বলেছি যে গোয়াদার বন্দর হচ্ছে বেলুচিস্তানে। চীন বেলুচিস্তান পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়ে যাওয়ার যদি উপক্রম হয়, চীন দরকার হলে সেখানে পারমাণবিক যুদ্ধ করবে। চীন এবং পাকিস্তানকে পরাজিত না করলে বেলুচিস্তান কেউ স্বাধীন করতে পারবে না, সেটা ভারতই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রই হোক, আর ইসরায়েলই হোক। ভালো থাকবেন সবাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমার কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।